নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে আলাদা কমিশন গঠন করা হচ্ছে। এই 6টি কমিশন অক্টোবর থেকে কাজ শুরু করবে। তাদের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। পরে চূড়ান্ত করা হবে সংস্কারের রূপরেখা। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন খাতে সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বদিউল আলম মজুমদারকে। পুলিশ প্রশাসন সংস্কারে কমিশনের প্রধান শরফরাজ হোসাইন। বিচার বিভাগ সংস্কারে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কারে ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কারে আব্দুল মুঈদ চৌধুরী আর সংবিধান সংস্কারের প্রধান শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি। ভাষণে কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল ছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত 3 বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত 1 বিলিয়ন ডলার, জাইকা থেকে অতিরিক্ত 1 বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে। সন্ত্রাস দমন ও ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সব কালো আইন বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। সাংবাদিক সাগর রুনি হত্যাসহ আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাস্তির হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার আহ্বান জানান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার টাঙ্গাইলের গণসমাবেশে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিদায়ের পর এখন দেশ গড়ার সময়। শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই হবে না, প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। বিএনপির সাবেক মন্ত্রী আব্দুস সালামের মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর সতী বিএম পাইলট সরকারি স্কুল মাঠে আয়োজন করা হয় এ জনসভা। যোগ দেন টাঙ্গাইলের বিভিন্ন থানার বিএনপির নেতাকর্মীরা। জনসভার শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান শুরুতেই টাঙ্গাইলের বিভিন্ন ঐতিহ্যের সম্ভাবনার চিত্র তুলে ধরেন। বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার। শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। বিএনপির দীর্ঘ 17 বছরের আন্দোলন প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিজয়ের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। ছাত্র জনতার বিজয়ের পর স্বৈরাচারের দোসররা বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে বলেও দাবি তার। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। দেশে বিভিন্ন সংস্কার প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি যে 31 দফা দিয়েছে তা বাস্তবায়ন হলেই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রয়োজনীয় সংস্কার শেষে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, দ্রুত নির্বাচন না দিলে দেশে নানা সংকট তৈরি হতে পারে। বুধবার বিকেলে রাজধানীর রমনায় এক শিক্ষক সম্মেলনে 2006 সালের শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশন দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছে। শিক্ষক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী শিক্ষার নামে মাদ্রাসায় জ্ঞান বিজ্ঞানহীন শিক্ষা ব্যবস্থা বানিয়েছে বিগত সরকার। এ সময় দেশে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। একটা নির্বাচিত সরকার যাতে আসে, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচন হয়, সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে, যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে স্বচ্ছতার সাথে কাজ করছে তাতে সংস্কারের জন্য তাদের 2 বছর সময় লাগলেও সমস্যা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। সময় বলতে আমি মনে করি আমরা আমাদের তরফ থেকে এমনি আমি মনে করেছি যৌক্তিক মানে যতটুকু সময় লাগে ওনারা নেওয়া উচিত। যদি ওনারা সঠিক পথে, এই পথে যেভাবে যাচ্ছেন এইভাবে যদি যান, ওনারা যতদিন সময় বলবেন আমার মনে হয় ওটাই সঠিক সময়। তবুও আমার ধারণা 2 বছরের কম হয়তো হবে না। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের 33তম কমিশনার ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশে যোগদানের পর সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন আসাদুজ্জামান মিয়া। আবারও বাড়ছে ডেঙ্গু। 4 দিনে 2000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী কক্সবাজার, বরগুনা ও যশোরে। কিন্তু এডিস নিধনে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, আগামী মাসে আরও বাড়তে পারে ডেঙ্গু সংক্রমণ। ঢাকা মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড 2 সপ্তাহে রোগী বেড়েছে 3 গুণ। এদের মধ্যে লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের রোগী বেশি। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালই বেড়েছে ডেঙ্গু রোগী। অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শকে চলে যাচ্ছে, কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না যে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত। 2-3 দিনের জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা এই ধরনের সিমটম থাকলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্ট করে আপনারা সাবধান হয়ে যান যে আপনাদের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিনা। না হলে দেখা যায় আইসিইউ পর্যন্ত রোগীটা চলে যায়, একটু জাস্ট সচেতনতার অভাবের কারণে। জুলাইতে দিনে অন্তত 89 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন হচ্ছেন 400 জন। সেপ্টেম্বরের 11 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 5000-এর বেশি মানুষ। মারা গেছেন 19 জন। যেভাবে বৃষ্টির প্যাটার্নটা যদি দেখি কিছুদিন থেকে, সেইটাও যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে এই বৃষ্টির প্যাটার্নটারও একটা ভূমিকা এই ডেঙ্গি ইনফেকশনের আপসার্চের হতে পারে আর কি। এখন পুরো বাংলাদেশে যেহেতু ইনফেকশনটা ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ভেক্টর কন্ট্রোলেরও পদ্ধতিটা বা মডালিটিটা একটু ডিফারেন্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু বাড়ছে, অথচ সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। ঢাকার বাইরের পরিস্থিতি আরও খারাপ। এডিস মশার ঘনত্ব আমরা সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমরা বেশি পাচ্ছি। এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং ডেঙ্গু রোগী, এই কয়েকটি মিলে আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। এবছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 17,000-এর বেশি, মারা গেছেন 102 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া যশোর, বরগুনাতেও বেড়েছে ভর্তি রোগী। প্রতিদিনই ভিড় বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে।
পরিস্থিতি সামাল দিতে নানা প্রস্তুতি নেওয়া হলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার একদিনেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত ৮০ জন। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি হচ্ছেন রোগী। গেল ৫ দিনে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩০০ রোগী। একদিনে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত চট্টগ্রামে, এর মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চট্টগ্রাম মেডিকেলের পরিচালকের। এই মুহূর্তে আমাদের হাসপাতালে রোগী ভর্তি আছে ১৫ জন রোগী ভালো আছে, এবং আমরা ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করেছি। যখন রোগীর চাপ বাড়বে আমরা ওখানে শিফট করব। যশোর সদর হাসপাতালে গেল ২ দিনে ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী। এবছর মোট ২৮ জনের ডেঙ্গু ধরা পড়ে জেলাটিতে। এর মধ্যে গত ২ দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়। রোগীর চাপ সামাল দিতে পর্যাপ্ত বেড সহ সব প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০০০ কিট অলরেডি জমা আছে, আরও ২০০০ বরাদ্দ হয়েছে। আমাদের পর্যাপ্ত ওষুধও আছে। আমাদের যে স্যালাইনগুলো গতবার ঘাটতি ছিল, এবছর আমরা প্রচুর মজুত করেছি আল্লাহর ইচ্ছায়। বরগুনা জেলায় এক মাসে ডেঙ্গু আক্রান্ত ২৮ জন, একদিনেই শনাক্ত হয়েছেন ৭ জন। এদিকে হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ উঠেছে। অ্যান্টিবায়োটিক চলতেছে, স্যালাইন চলতেছে, তারপরে ক্যানোলা, স্যালাইন সেট, এই যত ঔষধ কারণ এগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়। বরিশালের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন ডেঙ্গু রোগী। মশাবাহিত এই রোগের প্রকোপ থেকে নিজেদের রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যোগ দেবেন সহকর্মীরা। বরগুনা এবং মুন্সিগঞ্জ থেকে রয়েছেন তারা। শুরুতেই যাব বরগুনায়, সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনাতে এক মাসে তো ২৮ জন আক্রান্ত হয়েছেন, একদিনে আবার দেখা যাচ্ছে যে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, কিন্তু অনেকে অভিযোগ করছেন হাসপাতাল থেকে তারা পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না। তো এই ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? আসলে দেখুন, আসলে বছরের আসলে মে থেকে আসলে সেপ্টেম্বর পর্যন্ত একটা ডেঙ্গু আক্রান্তের একটা ঝুঁকি থাকে। তো সেই সময়টায় যে বেশি প্রচারণাটার বিষয় থাকে, ডেঙ্গুর রোগ বিস্তারের জন্য যে এডিস মশা, সেই মশা নিধন করার জন্য যে ধরনের প্রস্তুতি নেয়ার কথা, আসলে বরগুনা এই ধরনের কোনো প্রস্তুতি আসলে আমরা দেখতে পাইনি। আমি যদি বরগুনা পৌরসভার কথা বলি, আসলে বরগুনা পৌরসভায় এখন পর্যন্ত এই ধরনের মশার লার্ভা নষ্ট করার জন্য কোনো ঔষধ অথবা অন্য কোনো কিছু আসলে তারা কোনো কার্যক্রমই তারা হাতে নেননি, এবং কোনো ঝোপঝাড় যেগুলো পরিষ্কার করার কথা আসলে সেই ধরনের কোনো কার্যক্রম আসলে পৌর কর্তৃপক্ষকেও দেখিনি। তবে এবছরের চিত্রটা একটু ব্যতিক্রম। আসলে প্রতি বছর আমরা দেখতাম যে শহর কেন্দ্রিক ডেঙ্গু রোগীর সংখ্যাটা বেশি থাকে, কিন্তু এবছর কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই ডেঙ্গুর যে এডিস মশা, এডিস ছড়িয়ে পড়েছে, যে কারণে প্রত্যন্ত গ্রাম থেকেও শনাক্ত হচ্ছে। এবং আমি গতকালকের হিসাব অনুযায়ী আসলে বরগুনায় একদিনই ৭ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে একজন ভর্তি হয়েছে উনি অসুস্থ হওয়ার ১০ দিন পরে। তবে আমরা বলতে পারি আসলে সারা জেলা ব্যাপী এই ধরনের অনেক রোগী রয়েছে, কিন্তু এখানকার যে ঔষধের ব্যাপার, ডেঙ্গু রোগীর একটা ব্যয়বহুল চিকিৎসা, এবং সেই চিকিৎসা শুধু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের যে ঔষধ, এই মাত্র ২টা ঔষধ দেওয়া হচ্ছে। এখানের যে ঔষধের যে যোগান, সেই যোগানটা পর্যাপ্ত নয়, যে কারণে যে অন্য যে ঔষধগুলো সেগুলো কিন্তু বাহির থেকে কিনতে হয়। এছাড়াও আসলে হাসপাতাল কর্তৃপক্ষের একটা উদাসীনতা আমি লক্ষ্য করেছি, যে রোগীরা যেই ওয়ার্ডে থাকছে, এবং একটা মেডিসিন ওয়ার্ডের একটা রুমে আসলে এই ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে, এবং তারা প্রত্যেকে কিন্তু মশারি ছাড়া রাখা হচ্ছে, এবং এখান থেকে হাসপাতাল থেকেই আশঙ্কা করা হচ্ছে এই রোগীর মাধ্যমেই কোনো মশা যদি অন্য রোগীতে আক্রান্ত করতে পারে। যে আতঙ্কটা আসলে রয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের আসলে সেই দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছে এখানকার অন্য যে রোগীরা আছে তারা। আরিফ আমাদের সাথেই থাকবেন। এবারে মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তো এই মুহূর্তে ১৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা কি জানিয়েছেন, আর জনসচেতনতায় তারা গুরুত্ব দিচ্ছেন, এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোস্তফা জামাল যেটি বলেছেন, এখন পর্যন্ত যে 16 জন রোগী ডেঙ্গু বিভাগে চিকিৎসা গ্রহণ করছে তাদের মধ্যে একজন শিশুও রয়েছেন এবং এই এখন পর্যন্ত সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত গত সপ্তাহ পর্যন্ত তারা 94 জনকে এখানে চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে বর্তমানে 16 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এই মুহূর্তে ভালো রয়েছে, তবে একজনের অবস্থা খারাপ হওয়ার কারণে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছিলেন। আর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের এই মুহূর্তে চিকিৎসা সেবা রোগীরা নিরাপদ এবং যথেষ্ট চিকিৎসা সেবা রয়েছে বলে তারা নিশ্চিত করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন তাদের প্রস্তুতি রয়েছে, যেহেতু গত বছর এই সময়টিতে মুন্সিগঞ্জে প্রায় 1120 জনের মতো রোগী শনাক্ত হয়েছিলেন সেপ্টেম্বর মাসেই গত বছরটিতে, আর সেজন্যই তারা পূর্ব প্রস্তুতি রেখেছেন। কিন্তু এডিস মশা নিধনের জন্য মুন্সিগঞ্জ শহর এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে যে প্রস্তুতি থাকবার কথা, যেহেতু এই সময়টাতে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরও বৃদ্ধি পেয়েছিল, সেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশা নিধনের জন্য কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরগুলোর সমন্বয়হীনতা এবং কর্তৃপক্ষের দৃষ্টি একেবারে নেই বললেই চলে। আমাদের চোখে এখন পর্যন্ত এডিস মশা বিস্তারের জন্য সেরকম অবস্থাটা আমরা লক্ষ্য করতে পারিনি। তবে এই মুন্সিগঞ্জ সদরে হাসপাতালে যে 16 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে আমরা যেটি কথা বলেছি, তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত এই গত বছরের তুলনায় 1120 জনের তুলনায় এখন পর্যন্ত মুন্সিগঞ্জের 94 জন শনাক্ত হয়েছেন, 16 জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে একজন শিশু রয়েছেন। এই ছিল মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে। বরগুনা ও মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাত 1:45টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। তিনি আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত 21শে আগস্ট 79 বছর বয়সী খালেদা জিয়া প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গুলশানের বাসায় ফেরেন। রাজশাহী মেডিকেলে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার। বুধবার দুপুরে হাসপাতালের 22 নম্বর ওয়ার্ডে তাদের জন্ম হয়। এর আগে দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেরিনা। পরে সিজারের মাধ্যমে 5টি ছেলে সন্তানের জন্ম হয়। মেরিনার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী। এর আগেও তাদের 2টি মেয়ে সন্তান রয়েছে। 5 সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনেরা ভিড় করেন নবজাতকদের দেখার জন্য। চিকিৎসকেরা জানান, নবজাতকরা এখনো পর্যন্ত সুস্থ রয়েছে। মা ও সন্তানদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পনেরো বছরে বিদ্যুতে 2 লাখ কোটি টাকা লোকসান ও গত 5 বছরে এলএনজিতে 26,000 কোটি টাকা ভর্তুকিতে ব্যাপক লুটপাট দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির মূল হোতা তৌফিক ইলাহি চৌধুরী। হত্যা মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ছিলেন তিনি। 2009 সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 3 টাকা 73 পয়সা। বর্তমানে তা 8 টাকা 95 পয়সা, অর্থাৎ 15 বছরে দাম বেড়েছে 142%। 2009 সালে গ্যাসের 2 চুলার মাসিক বিল ছিল 450 টাকা, এখন তা বেড়ে 1080 টাকা, অর্থাৎ 15 বছরে দাম বেড়েছে 140 ভাগ। গেল 15 বছরে বিদ্যুতের লোকসান ঠেকেছে 2 লাখ কোটি টাকার ওপরে। বিপরীতে সরকার ভর্তুকি দিয়েছে 1,37,000 কোটি টাকা। গত 5 বছরে এলএনজি আমদানিতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে 26,000 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানির অস্বাভাবিক দাম ও বিপুল লোকসানের জন্য শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত উচ্চাভিলাষী কর্মকাণ্ড ও দায়মুক্তি আইনের আড়ালে দলীয় ব্যবসায়ীদের সুবিধা দেয়াকেই দায়ী করেন বিশ্লেষকরা। সরকারের মধ্যে যারা বসে আছে,
ক্ষমতাটা সরকার নামক যে প্রতিষ্ঠানের হাতে আছে, সেখানে যেসব ব্যক্তিরা বসে আছে সেটাকে এই ধরনের পরিস্থিতি বা ক্ষেত্র তৈরি করার কাজে তাদের ক্ষমতা তারা ব্যবহার করেছে। এইভাবে তারা পয়সা করি এইভাবে ডিস্ট্রিবিউট করে ভাগ-বাটোয়ারা করার একটা কাঠামোগত পদ্ধতি তৈরি করে তারা নিছে। এখন সেই পদ্ধতিটা ভাঙতে হবে। টানা 15 বছর ধরে তৌফিকি ইলাহির বিদ্যুতের চেয়ে জ্বালানি খাতে প্রভাব ছিল বেশি। বিশেষ করে গ্যাসপ্রমকে কূপ খননের কাজ দেয়া, সৌরবিদ্যুৎ প্রকল্প, এলএনজি ও এলপিজি ব্যবসায় সুযোগ বাড়ানো সহ বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করতেন তিনি। তার পরামর্শেই বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয়া শুরু হয়। রেন্টাল ও কুইক রেন্টালের বেশিরভাগের লাইসেন্স দেয়া হয়েছিল 3 থেকে 5 বছরের জন্য, যদিও তা চলেছে 12 থেকে 15 বছর ধরে। এসব কেন্দ্রের অনুমোদন থেকে নির্মাণের প্রতি ক্ষেত্রেই দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ। কাজগুলোকে আপনি যাকে খুশি তাকে দিয়েছেন, তার মানে আপনার মন মতো ইচ্ছা মাফিক পছন্দ মাফিক লোককে আপনি দিয়েছেন। দাম যে দামে তাকে কাজটা করাবেন, তাকে দাম যা দেওয়ার কথা তার থেকে বেশি দিয়েছেন। টেন্ডার না করে বেশি দামে বেশিরভাগ প্রকল্পের চুক্তি, মন্ত্রী, এমপি ও দলীয় লোকদের গত 2 বছরে 27টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনে তার দায় দেখছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটে অভিযুক্ত তৌফিকি ইলাহি ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলার আসামি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 23টি আয়নাঘরের তথ্য প্রকাশ এবং এখনও যারা ফেরেনি তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে 15 বছরে গুম হওয়া 709 জনের মধ্যে এখনও ফিরে আসেনি 155 জন। রেহানা বানু মুন্নি 11 বছর ধরে ভাই সেলিম রেজা পিন্টুকে খুঁজে ফিরছেন। 2014 সালে নির্বাচনের আগে গুম হন বিএনপির রাজনীতিতে যুক্ত পিন্টু। সরকারের পতনের পর স্বজনরা আশায় বুক বেঁধেছেন হয়তো ফিরে আসবে তার ভাই। তাকে অনেক খুঁজেছি, আজকে 11টা বছর আমরা অসহায়ের মতো খুঁজেছি। প্রশাসনের দ্বারে দ্বারে আমরা ঘুরেছি, কোথাও কোনো হেল্প পাইনি। আমি চাই না ভাইয়ের সাথে কি ঘটেছে, আমি আমার ভাইয়ের খবর চাই, আমার ভাইয়ের সন্ধান চাই। 11 বছর ধরে স্বামী পারভেজ হোসেনকে খুঁজে ফিরছেন ফারজানা, এখনো আশা হারাননি। 2013 সালে শাহবাগ থেকে গুম হন পারভেজ হোসেন। আমার বাচ্চাটা যখন আমার ছোট বোনের হাজবেন্ড ওর বাচ্চাদের নিয়ে কথা বলে, আমার ছেলেটা তাকায় থাকে, কিন্তু ও তো বাবাকে দেখেই নেই, বাবা কি জিনিসই বুঝে না। আমি চাই আমার স্বামীকে ফিরত, আর কিচ্ছু চাই না কারো কাছে, আমার কারো দাবি নাই, কারো কোনো কাছে কোনো কিচ্ছু চাই না। বুধবার রাজধানীতে মায়ের ডাকের আলোচনা অনুষ্ঠানে গুমের শিকারদের পরিবারের সদস্যরা বেশ কিছু দাবি তুলে ধরেন। 23টি আয়নাঘর সম্পর্কে তথ্য প্রকাশ এবং যারা এখনো ফিরে আসেনি তাদের দ্রুত সন্ধান দেওয়ার দাবিও জানান তারা। আয়নাঘর নামক যে ঘরগুলো আছে, কেন সেটা আমাদের সামনে এখন উন্মোচন করছেন না? আর বাংলাদেশে যদি আয়নাঘরে এখনো থাকে তাহলে বিচার ব্যবস্থার তার কোনো দরকার নাই। আমার কাছে চিঠি এসেছে, এই জিয়াউল হাসান, অ্যাডমিরাল সোহাইল, এরা প্রত্যেকে জড়িত ছিলেন আর হুকুম করেছিলেন শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠান ছাড়াও গুম হওয়াদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী ও বগুড়ায় 2 দিনের ব্যবধানে 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনা সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসার জের বলছেন মানবাধিকার কর্মীরা, যার কোনোটাই কাম্য নয় বলছেন ছাত্র নেতারা। আর এসব ঘটনা প্রতিরোধে সহনশীলতা, আইনের প্রতি শ্রদ্ধা ও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। গত 7 সেপ্টেম্বর বিনোদপুর বাজারে গণপিটুনিতে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্টোর অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার সময় সাধারণ শিক্ষার্থী ও প্রতিপক্ষ দমনে নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই ঘটনার 2 দিনের মাথায় কুপিয়ে হত্যা করা হয় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে। এ সময় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত হন আরেকজন। রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার পালাবদলে প্রতিহিংসা বা প্রতিপক্ষ দমনে আইন নিজের হাতে তুলে নেওয়া নতুন ঘটনা নয়। তবে অপরাধী যেই হোক, এসব নির্মম ঘটনা কাম্য নয় বলছেন ছাত্রনেতারা।
আইন আছে, আদালত আছে, তারা এটাকে নিশ্চিত করবে তাদের বিচারটা। এটা কোনো অবস্থাতে আমরা 8-10 জন 20 জন মানুষ একসাথে হয়ে তাকে মেরে ফেললাম, এটা কোনো অবস্থাতেই সমাধান হতে পারে না। পূর্ববিরোধের জেরে এসব ঘটনায় শঙ্কিত সচেতন মহল থেকে সাধারণ মানুষজন। মানে অতীতে যেগুলো করে গেছে যা বাংলাদেশে কখনো না যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে রাজনৈতিক প্রতিহিংসার যে রাজনীতি, প্রতিশোধ পরায়ণতার যে রাজনীতি, সেটি কিন্তু আবার ফিরে আসছে, এরকম একটি আশঙ্কা কিন্তু আমরা করছি। রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এসব ঘটনা। প্রতিরোধে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ, ন্যায় বিচার নিশ্চিতের উপর জোর দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। গণপিটুনির কারণে সরকারের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এই গণপিটুনি কারা করাচ্ছে, কে করাচ্ছে, এটা দায়িত্ব অবশ্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর। তাদেরকে বের করতে হবে, তাদেরকে বের করে আইনের আওতায় নিতে হবে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা বন্ধে সহনশীল রাজনীতির বিকল্প নেই। এজন্য দলগুলোকেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছর মাধ্যমিকের শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে। প্রতি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে 3 ঘন্টা। লিখিততে নম্বর থাকবে 70 ভাগ, আর শিক্ষণকালীন মূল্যায়নের ওপর নম্বর থাকবে 30 ভাগ। এরই মধ্যে রূপরেখা ঠিক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন শিক্ষাক্রমে চলতি বছর মাধ্যমিক পর্যায়ে চলছিল কার্যক্রম। এটি নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। এ অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আগের শিক্ষাক্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। তবে মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70 ভাগ নেওয়া হবে, আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 ভাগ। এ দুইয়ের প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক ফলাফল প্রস্তুত হবে। মাধ্যমিকের যে শিক্ষা যে কারিকুলামটা 2022 সালে অনুমোদন হয়েছিল এবং তাই সেই অনুযায়ী পাঠ্যপুস্তক, শিক্ষণ সামগ্রী এবং মূল্যায়ন পদ্ধতি প্রচলন করা হয়েছিল, তা নিয়ে কিন্তু শিক্ষানীতির সাথে গুরুতর ব্যত্যয় হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষকরা। অনেকে হয়তো প্রিপারেশন নেই ওদের যে পরীক্ষা দিবে, বাট একদিক দিয়ে ভালো হচ্ছে এই জিনিসটা, আমাদের পড়াশোনা আবার ফিরে আসছে। এই যে কারিকুলামটা ছিল সেটা কিন্তু আসলে বেসিক্যালি কিছুই ছিল না। কারিকুলাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে তারা আবার বইয়ে ঢুকবে, তারা জ্ঞান অর্জন করবে, তারা জানতে পারবে, তারা বইমুখী হবে এবং পড়াশোনায় ফিরে আসবে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রমে ধারাবাহিকভাবে পরিবর্তন করা হোক, সেই সঙ্গে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এটা শিক্ষা কমিশন করা দরকার, কারণ ওই শিক্ষা কমিশনে তখন থাকবে হলো শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক, ব্যুরোক্র্যাটস, সকল মত এবং রিপ্রেজেন্টেশন এখানে থাকবে। তারা সাজেস্ট করবে যে কোন পরীক্ষাটা কিভাবে হওয়া দরকার, কোন সিদ্ধান্তটা কিভাবে নেওয়া দরকার। ফলাফল হবে গ্রেডের ভিত্তিতে। গ্রেড হিসেবে থাকবে A+, A, A-, B, C, D এবং F। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক কমিয়ে আমদানির খবরে বগুড়ায় কিছুটা কমেছে আলু ও পেঁয়াজের দাম। 2 দিনের ব্যবধানে আলু 5 টাকা ও পেঁয়াজের কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদের পরও রাজনৈতিক অস্থিরতা এবং সিন্ডিকেটের কারণে দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি প্রশাসনের। ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘিরে অস্থিরতা ও সিন্ডিকেটের কারণে বগুড়ায় অস্বাভাবিক ছিল আলু ও পেঁয়াজের দাম। মৌসুমের শুরুতে 35 টাকা কেজিতে আলু বিক্রি হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 55 থেকে 60 টাকায়। একই চিত্র পেঁয়াজের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে আলু আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এতে 2 দিনের মধ্যে কেজিতে 5 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, আর 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলছেন ব্যবসায়ীরা। 34, 37 টাকা, 38 টাকা কিন্তু আলু যদি বিক্রি করে তাহলে স্বাভাবিক। আমি মনে করি যে ব্যবসায়ীরা রেখেছে বা কিছু রেখেছে, আমি মনে করি এটাই স্বাভাবিক। আকুল ক্রান্তি টাইমে যদি আমরা ব্যবসায়ী হয়ে যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়াই, আসলে এটা আমাদের জন্য অনেক ভুল হবে। মিশর বা পাকিস্তান বা বার্মা এই ধরনের কোনো পেজ আসবে এটা আমরা শুনতেছি। রাজনীতির ছত্রছায়া যারা সিন্ডিকেট করতো তারা এখনো প্রভাব বিস্তার করতেছে এবং তারা এখনো রয়ে গেছে বাজারে, সক্রিয়ভাবে কাজ করতেছে।
ক্রেতারা বলছেন আমদানি বাড়লে আলু ও পেঁয়াজের দাম আরও কমবে। বাজারে সুষ্ঠু তদারকির দাবি তাদের। কোনো প্রকার যাতে সিন্ডিকেট বা কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার ইয়ে না হয় এই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এই সরকারকে আহ্বান জানাচ্ছে। হিমাগারে সরবরাহ স্বাভাবিক রাখতে 2-1 দিনের মধ্যে তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেটা স্বাভাবিক এবং পয়সীমার মধ্যে যেটা থাকে সেই জন্য আমাদের পর্যাপ্ত মনিটরিংটা সবসময় অব্যাহত থাকবে এবং আমরা এটা জোরদার করছি। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা এটার একটা ভালো ফলাফল পাবো। বগুড়ায় 3.5 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার 42টি হিমাগারে এখন মজুদ আছে 2,42,000 মেট্রিক টন আলু। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বন্যায় প্লাবিত হয়ে কুড়িগ্রামের 5টি গ্রামের প্রায় 500 একর আবাদি জমি বালিতে ঢেকে গেছে। গত কয়েক বছরে সব জমিতে আমন সহ বিভিন্ন ফসল ফলালেও এবছর আবাদ করতে পারছেন না কৃষকরা। এতে তারা পড়েছেন খাদ্য সংকটের শঙ্কায়। দেখে বোঝার উপায় নেই গত বছর এই সময় এ জমিতে আমন আবাদ হয়েছে। কুড়িগ্রাম সদরের এমন 500 একর আবাদি জমি এখন 3 থেকে 4 ফুট বালির নিচে। জুলাই মাসের ঢলে একটি রাস্তা ভাঙার কারণে সারডোবা, চর হলুখানা, লক্ষ্মীকান্ত, রাঙামটি ও কাগজিপাড়া গ্রাম প্লাবিত হয়ে জমি ঢেকে যায় বালিতে। এতে আমন ও সবজি আবাদ করতে পারছেন না কৃষকরা। ধল্লা নদীর যে বালুগুলা আমার ভালো জমির মধ্যে এই বালুগুলো পড়িয়ে এখন আর কোনো আবাদ হওয়ার কোনো ইয়া নেই। আবাদ কিছু আমার সব শেষ হয়ে গেল। আবাদ করবে না পাইলে যে জায়গাটা যে আমার আবাদ হয়েছিল, স্কিমের আবাদ হয়েছিল, বর্তমানে খাড়া হাত দাঁড়িয়ে থাকি আর আবাদ হবার নাই। তবে প্রণোদনা পেলে এসব জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও তরমুজের মতো ফসল চাষ করা সম্ভব বলছেন কৃষকরা। এখন ভুট্টা চাষ করা যাবে, মিষ্টি কুমড়া চাষ করা যাবে, তরমুজ চাষ করা যাবে। সরকার চোখ দিলে সব কিছু, পানি সেচ দিলে সবগুলো আবাদ হবে। কৃষি বিভাগ বলছে পরামর্শ দিয়ে তারা পাশে আছে, কোনো বরাদ্দ এলে তা কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। তরমুজ এবং মিষ্টি আলু এ ধরনের সবজি ফসলগুলো চাষ করার পরামর্শ দিচ্ছি এবং আমাদের কাছে কৃষি বিভাগে যদি এ ধরনের কোনো সাপোর্ট আসে বা প্রদর্শনী প্রণোদনা যেটাই আসুক না কেন আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কুড়িগ্রামে এবছর 2 দফা বন্যায় প্রায় 5.5 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।